হ্যালো ফ্রেন্ডস, তোমরা যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছো জানো কি আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে সেখানে ছিল ফুটন্ত লাভার সমুদ্র, যার উষ্ণতা ছিল প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তোমাদের মনে প্রশ্ন আসছে যে কিভাবে পৃথিবী বর্তমান অবস্থায় এলো, চাঁদই বা কিভাবে সৃষ্টি হলো, কিভাবে পৃথিবীতে সমুদ্রের সৃষ্টি হলো এবং প্রাণের উৎপত্তি হলো, ডাইনোসর কিভাবে পৃথিবী থেকে হারিয়ে গেল, এরকম আরও অনেক প্রশ্নের উত্তর পাবে আজকের এই ভিডিওটিতে। সো লেটস গেট স্টার্টেড। সাল 1929। এডউইন হ্যাবেল প্রথম লক্ষ্য করেন যে নক্ষত্র আমাদের কাছ থেকে যত দূরে চলে যাচ্ছে তার আলো তত লাল হতে থাকে, অন্যদিকে যে নক্ষত্র আমাদের যত কাছে আসছে তার আলো তত নীল হতে থাকে। এই পরিবর্তন ডপলার এফেক্ট নামে পরিচিত। মহাবিশ্বে কিছু নক্ষত্রের ক্রমশ লাল হয়ে যাওয়ার অর্থ হলো তারা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি মহাবিশ্ব ক্রমশ আরও বড় হচ্ছে। মহাবিশ্বের এই প্রসারণ থেকে বিজ্ঞানীরা অনুমান করেন কোনো এক সময় ছিল যখন এই মহাবিশ্ব অত্যন্ত ছোট ছিল এবং তা ছিল অত্যন্ত উষ্ণ এবং যার ঘনত্ব ছিল অকল্পনীয়। এই পর্যবেক্ষণ থেকে মহাবিশ্ব সৃষ্টির রহস্য বিজ্ঞানীদের সামনে আসে। বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে বিজ্ঞানী মহল প্রথম পৃথিবী তথা মহাবিশ্ব সৃষ্টির রহস্য উন্মোচন করেন। বিজ্ঞানীদের মতে সৃষ্টির শুরুতে সমগ্র বিশ্বটি ছিল পরমাণুর থেকে ছোট্ট একটি কণা, যা সিঙ্গুলারিটি নামে পরিচিত। এর উষ্ণতা ছিল 10,000 কোটি 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 ডিগ্রি সেন্টিগ্রেড। কণাটি এতই ক্ষুদ্র ছিল এবং এর ঘনত্ব এতটাই বেশি ছিল যে বর্তমান বৈজ্ঞানিক পদ্ধতিতে ইহা পরিমাপ করা কোনোভাবেই সম্ভব নয়। 1 সেকেন্ডেরও অল্প সময়ের মধ্যে পরমাণুর থেকে ছোট্ট ওই কণাটিতে এক অকল্পনীয় বলের প্রভাবে বিস্ফোরণ ঘটে এবং আলোর গতির থেকে দ্রুত বেগে ওই কণাটি ফুলে ফেঁপে উঠতে থাকে এবং 1 সেকেন্ডেরও কম সময়ে সৃষ্টি হয়ে যায় বিশ্বব্রহ্মাণ্ড। দ্রুত গতিতে বাড়তে থাকা এই মহাবিশ্ব শক্তি ও পদার্থের বন্যায় ভেসে গেল, আর বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিকারী ওই অতি শক্তিশালী বল ভাগ হয়ে গিয়ে সৃষ্টি হলো তড়িৎচুম্বকীয় শক্তি ও মহাকর্ষীয় শক্তি। মহাবিশ্ব সৃষ্টির কিছু মুহূর্ত পর পর্যন্ত কোনো পরমাণুর অস্তিত্বই ছিল না, ছিল শুধু কতগুলি ছোট ছোট কণা যাদের নাম দেওয়া হয়েছে কোয়ার্ক। এই কোয়ার্ক দিয়ে তৈরি ঘনসূপের মতো পদার্থের ঘনত্ব ছিল জলের ঘনত্বের 1 ট্রিলিয়ন 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 গুণ বেশি। বাই দ্য ওয়ে, 1-এর পর 12টি শূন্য বসালে 1 ট্রিলিয়ন হয়। তাহলে ধারণা করতে পারছো কোয়ার্কের ঘনত্ব কত ছিল? এনিওয়ে, মহাবিস্ফোরণের 3 মিনিট পরে কোয়ার্কগুলি সংযোজিত হয়ে সৃষ্টি হয় হাইড্রোজেন পরমাণু এবং 2টি হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে সৃষ্টি হয় একটি হিলিয়াম পরমাণু। সেই সময় মহাবিশ্বে যে সমস্ত পরমাণু তৈরি হয়েছিল তার 75% ছিল হাইড্রোজেন পরমাণু এবং 25% ছিল হিলিয়াম পরমাণু। অভিকর্ষজ বলের প্রভাবে হাইড্রোজেন ও হিলিয়াম পরস্পরের সাথে মিলিত হতে থাকে এবং ঘনত্ব ক্রমশ বাড়তে থাকে। এর ফলে তা থেকে যে উষ্ণতার সৃষ্টি হয় তা অত্যন্ত উজ্জ্বল গ্যাসের সৃষ্টি করে, যা ধূলিকণার সাথে মিলিত হয়ে মেঘ সৃষ্টি করে। একে আমরা নীহারিকা বা নেবুলা নামে চিনি। সৃষ্টির পর নীহারিকার আবর্তন বেগ ক্রমশই বাড়তে থাকে। আবর্তনের গতি এতই তীব্র হয় যে তার নিরক্ষীয় অঞ্চল বরাবর একটা কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয় এবং তার প্রভাবে নীহারিকার দেহ থেকে কিছু অংশ একের পর এক ছিটকে বেরিয়ে আসতে থাকে এবং অবশেষে নীহারিকার অবশিষ্ট মাঝের অংশটি সূর্য হিসাবে জন্ম নেয়। নীহারিকার দেহ থেকে যে সমস্ত খণ্ডগুলো বেরিয়ে এসেছিল সেগুলো থেকে পরবর্তীকালে গ্রহের সৃষ্টি হয়। এইভাবে আমাদের পৃথিবী সহ পুরো সৌরজগতের সৃষ্টি হয়েছে। সাল 1969। অ্যাপোলো 11 চাঁদ থেকে যে মাটি ও পাথর নিয়ে আসে তা বিজ্ঞানীরা রাসায়নিক বিশ্লেষণ করে দেখেন যে পৃথিবীর মাটি ও পাথরের সাথে চাঁদের মাটি ও পাথরের রাসায়নিক গঠনের যথেষ্ট মিল রয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন সৌরজগৎ তৈরি হওয়ার প্রথম দিকে পৃথিবী গলিত অবস্থায় ছিল এবং এর উষ্ণতা ছিল প্রায় 2000 থেকে 2500 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন পৃথিবী ও মঙ্গল গ্রহের মাঝে থিয়া নামের একটি গ্রহ ছিল। সৌরজগৎ সৃষ্টির পর থেকে থিয়া গ্রহটিতে বিশালাকার উল্কাপিণ্ড আছড়ে পড়তে থাকে, ফলে থিয়া ক্রমশ পৃথিবীর দিকে সরে আসতে থাকে এবং একসময় পৃথিবীর ওপর আছড়ে পড়ে। থিয়া গ্রহটির সাথে পৃথিবীর সংঘর্ষের ফলে পৃথিবী থেকে একটি গলিত অংশ ছিটকে বেরিয়ে আসে, যা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে আসা ওই অংশটি ক্রমশ তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে
পৃথিবীর উপগ্রহ চাঁদের সৃষ্টি করে। থিয়া নামক গ্রহটির আঘাতে পৃথিবী এত জোরে কেঁপে ওঠে যে এর মধ্যস্থ মৌলগুলি একে অপরের থেকে আলাদা হয়ে যায়। লোহা নিকেলের মতো ভারী মৌলগুলি পৃথিবীর কেন্দ্রে কেন্দ্রীভূত হয় এবং সৃষ্টি হয় কেন্দ্রমণ্ডল বা কোর, যার উষ্ণতা ছিল ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি। পৃথিবীর এই ধাতব কেন্দ্রমণ্ডলকে ঘিরে প্রায় ৩০০০ কিলোমিটার মোটা আধ গলা শিলার যে স্তর তৈরি হয় তার নাম গুরুমণ্ডল বা ম্যান্টেল। ভূ অভ্যন্তরের তাপের প্রভাবে গুরুমণ্ডলের উপাদানগুলি সব সময় ফুটন্ত অবস্থায় থাকে। পরবর্তী ১০ কোটি বছর ধরে গুরুমণ্ডলের পৃষ্ঠদেশ ক্রমশ ঠান্ডা হয় এবং কঠিন ও পাতলা ভূত্বক সৃষ্টি হয়, যেখানে আমরা বর্তমানে বাস করছি। এরপর পৃথিবীতে আসে আগ্নেয়গিরির যুগ। কয়েক লক্ষ বছর ধরে পৃথিবীর বিভিন্ন স্থানের আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হতে থাকে এবং আগ্নেয়গিরি থেকে জলীয় বাষ্প সহ মিথেন, হাইড্রোজেন ও অ্যামোনিয়ার মতো বিষাক্ত গ্যাস বেরিয়েছে এক বায়ুমণ্ডল তৈরি করে। সময় ক্রমশ অতিবাহিত হতে থাকে, বায়ুমণ্ডল পরিষ্কার হতে শুরু করলো, আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা জলীয় বাষ্প থেকে মেঘের সৃষ্টি হলো এবং তা বৃষ্টি হয়ে ঝরে পড়ে জন্ম দিল সাগর ও মহাসাগরের। সাগরে জন্ম নিল শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৃষ্টি করল অক্সিজেন। সমুদ্রের জলে অক্সিজেনের মাত্রা ক্রমশই বাড়তে থাকলো এবং অতিরিক্ত অক্সিজেন বায়ুমণ্ডলে মুক্ত হতে শুরু করলো। একটি অক্সিজেনের অণুর সাথে একটি অক্সিজেনের পরমাণু মিলিত হয়ে সৃষ্টি হলো ওজোন গ্যাস, যা তৈরি করলো ওজোন স্তর, যা অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের জীবজগৎকে বাঁচিয়ে রেখেছে। তোমরা ভাবলে অবাক হবে, আজ থেকে প্রায় ৩৫ কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে আজকের মতো ৭টি মহাদেশ ছিল না। পৃথিবীর সমস্ত স্থলভাগ তখন একসঙ্গে একটাই বিরাট মহাদেশ হিসাবে অবস্থান করত, যার নাম ছিল প্যানজিয়া, এবং একটি মাত্র মহাসাগর মহাদেশটিকে ঘিরে ছিল, যার নাম ছিল প্যান্থালাসা। এবার চলে আসা যাক ডাইনোসরের যুগে। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় ২৫ কোটি বছর আগে ট্রিয়াসিক পিরিয়ডে সরীসৃপ প্রজাতির এক প্রাণী বিবর্তনের মাধ্যমে ডাইনোসরে রূপান্তরিত হয়। বিভিন্ন প্রজাতির ডাইনোসর তখন পৃথিবীকে দাপিয়ে বেড়াতো। স্থলভাগে ছিল থেরোপডের মতো মাংসাশী ডাইনোসর, আর ছিল সেরাটপসিয়ান্স নামের তৃণভোজী ডাইনোসর, এবং আকাশে উড়ত পিটেরোসরাসের মতো ডাইনোসর। তবে ডাইনোসর পৃথিবীতে কিভাবে এলো তা নিয়ে এখনও বিজ্ঞানী মহলে বিতর্ক রয়েছে। কালের স্রোতে তারাও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে একটি বিশাল আকার উল্কা পৃথিবীতে এসে আছড়ে পড়ল, যার ফলে পৃথিবীতে প্রবল ভূমিকম্প হয় এবং আগ্নেয়গিরি জেগে ওঠে। জঙ্গলে আগুন লেগে যায়, ভয়ঙ্কর সুনামি পৃথিবীকে কাঁপিয়ে দেয়। অগ্ন্যুৎপাতের ফলে এবং উল্কার আঘাতে যে ধুলোর সৃষ্টি হয় তা পৃথিবীর বায়ুমণ্ডলকে চাদরের মতো ঘিরে ফেলে। ফলে সূর্যের আলো পৃথিবীতে আসতে পারল না এবং গাছের সালোক সংশ্লেষ বন্ধ হয়ে গেল। এর ফলে একদিকে যেমন বাতাসে অক্সিজেনের মাত্রা কমে গেল, অপরদিকে সকল উদ্ভিদ প্রজাতি লুপ্ত হতে শুরু করলো। ফলে তৃণভোজী ডাইনোসর খাদ্যের অভাবে মারা যেতে থাকলো এবং পৃথিবীতে বাস্তুতন্ত্রের ভারসাম্যও নষ্ট হয়ে গেল। ফলে ডাইনোসর প্রজাতি পৃথিবী থেকে চিরতরে লুপ্ত হয়ে গেল। মেসোজোয়িক যুগে, অর্থাৎ আজ থেকে প্রায় ২২ কোটি বছর আগে, গুরুমণ্ডল থেকে উঠে আসা পরিচলন স্রোতের প্রভাবে প্যানজিয়া টুকরো হতে থাকলো এবং বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ড বিভিন্ন দিকে সরে যেতে থাকলো। সেই সময় ভারত দক্ষিণ মেরুর কাছে অবস্থান করত। মহাদেশের চলনের ফলে ক্রমশ ভারত উত্তরের দিকে সরে আসতে থাকে এবং আজ থেকে 13.5 কোটি বছর আগে ইউরেশীয় মহাদেশের সাথে ভারতের সংঘর্ষ হয় এবং ভারত ও ইউরেশিয়ার মাঝের তেথিস সাগরের পলিতে ভাঁজ করে ওপরে উঠে হিমালয় পর্বতের সৃষ্টি হয়। অপরদিকে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং ইউরোপ ও আফ্রিকা মহাদেশ পরস্পরের বিপরীতে সরে যাওয়ায় আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ ক্রমশই পশ্চিম দিকে সরে যাওয়ার ফলে প্রশান্ত মহাসাগরের পলিতে ভাঁজ পড়ে উত্তর আমেরিকায় রকি পর্বতমালা এবং দক্ষিণ আমেরিকায় আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়। পৃথিবীর বিবর্তন এখানেই থেমে থাকল না। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত 5 বার পৃথিবী বরফের চাদরে ঢাকা পড়েছে। এই 5টি টাইম পিরিয়ডকে আইস এজ বলা হয়। আজ থেকে 10,000 বছর আগে প্লাইস্টোসিন যুগে বাতাসের উষ্ণতা কমতে শুরু করে।
এবং পৃথিবী আবার বরফের চাদরে ঢাকা পড়ে যায়। এটিই হলো শেষ আইস এজ। বিজ্ঞানীরা এখনও আইস এজ উৎপত্তির কারণ অনুসন্ধান করে চলেছেন। তবে বিজ্ঞানীদের অনুমান পৃথিবী থেকে সূর্যের দূরত্বের হ্রাস বৃদ্ধি, সূর্যকিরণের তারতম্য বা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের হ্রাস এর কারণ হতে পারে। এই প্লিস্টোসিন হিমযুগে ম্যামথ, ম্যাস্টাডন্স, স্লথ এর মতো দৈত্যকার পশু পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াত। এই সময় মানব জাতির পূর্বপুরুষ, যাদের হোমিনিস বলা হতো, তারা আফ্রিকায় বসবাস করত, যেখানে হিমযুগের প্রভাব সম্পূর্ণভাবে পড়েনি। বিজ্ঞানীদের অনুমান প্লিস্টোসিন যুগের পর থেকে পৃথিবীর জলবায়ু ক্রমশ উষ্ণ হতে থাকে। এই ধরনের প্রাণীদের খাদ্য ও বাসস্থানের অভাব হয়ে যায় এবং ম্যামথ চিরতরে পৃথিবী থেকে লুপ্ত হয়ে যায়। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আবার কি হিমযুগ আসতে পারে? আসলে আমরা যে যুগে বাস করছি এটি একটি অন্তর্বর্তী হিমযুগ। এটি হলো হলোসিন যুগ। এই হলোসিন যুগের পরে কি আবার হিমযুগ আসতে পারে? বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে যদি সূর্যকিরণ পৃথিবীতে কম আসে, তবুও পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা এতটাও কমে যাবে না যার জন্য পৃথিবীতে হিমযুগ আসতে পারে। কিন্তু গ্রিনহাউস গ্যাস যাতে কমে, আমাদের তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, না হলে পৃথিবী এতটাই উষ্ণ হয়ে যাবে যে ডাইনোসর বা ম্যামথের মতো মানুষও একসময় পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাবে। আজকের ভিডিওটি যদি তোমরা মন দিয়ে দেখে থাকো, তাহলে আশা করছি কমেন্ট বক্সে লেখা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমরা এতক্ষণ দেখছিলে এডুকেয়ার চ্যানেল। আমি তাপস দাস, সাইনিং অফ।